এই নিয়ে সপ্তমবারের মতো পাত্রপক্ষের সামনে এসে বসলাম আমি। মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সকলে আমায়। ইচ্ছে করছে এক্ষুনি না বলে দিই, কিন্তু মাথাটা ঘুরে পাশে বাবার অসহায়রত মুখটা দেখে পারলাম না কিছু বলতে। আমি অনেক চেষ্টা করলাম বাবাকে বোঝাতে, বাবা বুঝলেনই না। এক প্রকার জোর করে নিজের মাথা দিব্যি দিয়ে এবার আনলেন আমায়। আরও বেশি ধাক্কা খেলাম যখন জানতে পারলাম পাত্রের পূর্বে এক স্ত্রী ও সন্তান আছে। আমি আদিবা, বয়স ৪৫, বাবা মায়ের একমাত্র সন্তান। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। স্কুল কলেজের সুন্দরী মেয়েদের লিস্টে ছিল আমার নাম। সৌন্দর্যের পাশাপাশি অন্তত স্মার্ট ছিলাম আমি। এমনকি এখনও সব কিছু সাজানো গোছানো এবং পরিপাটি পেতে পছন্দ করি। কোনো কিছু নিজের মনের মতো না পেলে সব কিছু এলোমেলো করে ফেলি। সেই আমার জন্য বাবা এমন পাত্র এনেছে শুনে কষ্টে আর রাগে মরে যেতে ইচ্ছে করছে আমার। পাত্রপক্ষ চলে যাবার পর সব কিছু ভাঙচুর করতে লাগলাম আমি। বাবা আমার রুমের সামনে এসে আড়ালে এগিয়ে গিয়ে চিৎকার করে জানতে চাইল আমি কেন এমন পাত্র আসলো আমাকে দেখতে। বাবা নীরবে মাথা নিচু করে জবাব দিলেন আমায়, তুমি যখন স্কুল শেষে কলেজে পা রাখছো তোমার জন্য একটার পর একটা বিয়ের প্রস্তাব এসেছিল, তুমি বিয়ে করতে চাওনি। বলেছে তুমি সুন্দরী, হাজার হাজার ছেলে তোমার জন্য। লেখাপড়া শেষে নিজের পায়ে দাঁড়ালে আরও ভালো প্রস্তাব আসবে তোমার জন্য, কিন্তু আমরা আজ জানতাম আজকের এই দিনটা আসবে। তোমার মা বলতো এমন একটা দিন আসবে যেদিন কোনো প্রস্তাবই আসবে না। আজ দেখ সেই দিনটা এসেছে। তোমার মাথার চুল পাকতে শুরু করেছে। গত ১ বছর যতগুলো প্রস্তাব এসেছে তোমার জন্য প্রত্যেকেই ডিভোর্সি। এই ছেলেটার স্ত্রী মারা গেছে, একটা ছোট্ট মেয়ে আছে, তাই একে তোমার উপযুক্ত মনে হয়েছে আমার কাছে। বাবা হিসেবে চাইবো তুমি এই ছেলেটাকে বিয়ে করে নাও। বাবার কথা শুনে আমি পাগল হওয়ার উপক্রম। বাবার হাত টেনে নিজের গলাটা চেপে ধরে বললাম আমি, আমাকে মেরে ফেলো তুমি, আমাকে তুমি কখনোই ভালোই বাসনি বাবা। আজ মা বেঁচে থাকলে আমাকে ঠিকই বুঝতো। আমি কি কখনো তোমায় বলছি আমার বিয়ে দাও? আমি সারা জীবন কুমারী থাকবো, তবুও এমন ছেলে বিয়ে করব না। কথাটা চিৎকার করে বলে রেগে বাবাকে এক ধাক্কায় কিছুটা দূরে সরিয়ে দিলাম। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে। আমি বাবার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিলাম। সারাদিন রুমের দরজা বন্ধ করে রেখেছি। ঘড়ির কাঁটায় রাত ১০টা ছুঁই ছুঁই। ডিনারে এসে বাবা আমার রুমের সামনে দরজার সামনে দাঁড়িয়ে ডাকছেন আমায়। আমি উঁচু গলায় বললাম, দরজা খুলবো না, চলে যাও এখান থেকে। কথাটা বলার পর বাবার কান্নার শব্দ এলো আমার কানে। কান্না মাখা গলায় কণ্ঠস্বরে বলল বাবা, আমার বয়স হয়েছে, বেশি দিন বাঁচব না আদিবা। মৃত্যুর আগে তোমাকে একটু স্বামী সংসার নিয়ে সুখী দেখে যেতে চাই। শুনেছি তোমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েও বিয়ে হয়ে গেছে। আমার চিন্তা হয় তোমার জন্য, তাই তোমাকে নিয়ে ভাবি। আমাকে আর কষ্ট দিস না আদিবা, দয়া করে দরজাটা খোল, খাবারটা খেয়ে নে। একদিন দেখবি তোর মায়ের মতো আমিও মরে গেছি, সেদিন বুঝবি বাবা কেন এমন করছে। বাবার মুখে মরা যাবার কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুহূর্তে নিজেকে নিঃস্ব অনুভব করতে লাগলাম, যেন সব কিছু রাগ চলে গেল আমার। ভাবতে লাগলাম সত্যি তো, বাবা একমাত্র ছায়া, সে না থাকলে তখন কি হবে আমার। কিছুক্ষণ ভাবার পর ছুটে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা নেই। খুঁজতে খুঁজতে রুমের পাশে গিয়ে দেখলাম বাবা উল্টো দিকে কাঁধ হয়ে শুয়ে আছে। মনের ভিতর একটা ভয় কাজ করলো আমার। বাবাকে টেনে ঘুরিয়ে নিয়ে দেখতে পেলাম বাবার চোখে পানি। হাত উঁচু করে পাঞ্জাবির হাতায় চোখের পানি মুছে উঠে বসলো বাবা। আমি বাবার পা ধরে ক্ষমা চাইলাম আমার ব্যবহারের জন্য। বললাম, আর কষ্ট দিব না তোমাকে। বাবা আমার অনুরোধ সূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বিয়েটা করে নেওয়া দিবা। আমি আর এই মুহূর্তে বাবাকে না করতে পারলাম না। শুধুমাত্র বাবার খুশির কথা ভেবে রাজি হয়ে গেলাম। কিছুদিনের মধ্যে বিয়েটা হলো, খুব ধুমধামভাবেই হলো। এখন আমি বসে আছি বাসর ঘরে, মনে মনে ঠিক করে নিয়েছি এমন একটা মানুষকে কিছুতেই স্বামী হিসেবে মেনে নেওয়া চলবে না। দরজা খোলার শব্দে উঠে দাঁড়ালাম আমি। উনি সামনে এসে দাঁড়ালেন। বিছানা থেকে বালিশটা নিয়ে ছুঁড়ে মারলাম ওনার মুখের উপর। উনি হতভম্ব হয়ে তাকালে ক্ষিপ্ত মেজাজে বললাম আমি, আপনি জানেন ঠিক সময় বিয়ে করলে আজ আপনার থেকে হাজার গুণ স্মার্ট ছেলে আমার স্বামী হতো। কি যোগ্যতা আছে আমার মতো সুন্দরী এবং কুমারী মেয়েকে স্ত্রী হিসাবে পাবার। যান, বালিশ দিয়েছি মেঝেতে, বিছানা পেতে শুয়ে পড়ুন, আমি খাটে ঘুমাচ্ছি। নিজের কথাটা শেষ করে মুখ ঘুরিয়ে বিছানায় আসলাম। গহনাগুলো খুলে খাটের এক সাইডে লাইন দিয়ে সাজিয়ে রেখে অন্য সাইডে শুয়ে পড়লাম আমি। মাঝরাতে ঘুমিয়ে আছি। ঘুমের মধ্যে কারো মৃদু গলার কণ্ঠস্বর শুনতে পেলাম আমি, যেন আমার নাম ধরে ডাকছে কেউ। আমি হালকা চোখ মেলাতে চোখে মুখে পানি ছিটা অনুভব করলাম। উঠে বসে চোখের সামনে মানুষটাকে দেখে দিলাম এক ধাক্কায়।
উনি ছিটকে গিয়ে নিচে পড়তেই আমি দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলাম, কোন সাহসে আপনি আমার মুখে পানির ছিটা দিয়েছেন? আর বিছানাও কাছে উভয় এসেছেন কোন সাহসে? ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টোর কাছাকাছি সময়। আমার মেজাজটা আরও খারাপ হতে লাগলো। ওনার মাথা চাপড়াতে চাপড়াতে বললাম, মাথা ঠিক আছে আপনার? এত রাতে আমাকে আপনি জাগিয়েছেন? আপনি জানেন আমি সকালে ঘুমালে সকাল 10টার আগে উঠি না? আমার কথা শেষ হতে না হতে আমার হাতটা ঘুরিয়ে পেছন দিয়ে মুচড়ে ধরলেন। আমাকে দরজার দিকে ইশারা করে বলেন, ওই যে দরজাটা দেখেছেন, এখান থেকে সোজা বের হয়ে আপনার বাবার বাড়িতে চলে যান। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে ক্ষিপ্ত মেজাজে বললাম, হাত ছাড়ুন আমার, সকাল হলে আমি চলে যাব। আপনার মতো একটা গুন্ডার সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। উনি আমাকে ঘুরিয়ে নিজের সামনে এনে বললেন, আয়নায় কখনো নিজেকে দেখেছেন? এত অহংকার কিসেন আপনার? মাথার চুল অর্ধেক পেকে গেছে, শরীরের চামড়া ভাঁজ হতে শুরু করছে, এরপরও বলেন আপনি সুন্দরী? আপনার তো আমার তো মনে হয় আপনি মাথামোটা একটা বুড়ি। কী বলতে চান আপনি? দেখুন, আপনাকে কিছু বলার কোনো ইচ্ছে আমার নেই। আমার একটা ছোট মেয়ে আছে, 6 বছর বয়স। ওর কথা ভেবেই আমি বিয়েটা করেছি, কারণ ও আপনাকে মা হিসেবে পছন্দ করেছিল। বা চমৎকার, একটা বাচ্চা চাইলে আর আপনি বিয়ে করে নিলেন। আসল কথা বলতো, বুড়ো বয়সে আপনার বিয়ে করার শখ জেগেছিল, তাই বিয়ে করে নিয়েছেন। এখন জানতো আমাকে ঘুমাতে দিন। অসহ্য লাগছে আপনার কথা শুনতে আমার। আপনি কিন্তু বেশি বলছেন। আর কি যেন বলেছিলেন যেন আমাকে? মেঝেতে ঘুমাতে? আমার ঘরে আমি কেন মেঝেতে ঘুমাবো? বেশ করছি বলছি, বিয়ে কেন করেছেন আমাকে? আপনি রাজি না হলে এই বিয়েটা হতোই না। বিয়ের আগে না বলে দিতে পারতেন না? হ্যাঁ পারতাম। যদি জানতাম আপনি এত অসভ্য, তাহলে কিছুতেই আপনাকে বিয়ে করতাম না আমি। কি বললেন আমি অসভ্য? আমি অসভ্য? আমি? কি হ্যাঁ? একটা আনস্মার্ট ঝগড়ুটে গেঁয়োভূত কোথাকার। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আপনার বিয়ে হয়েছে। এভাবে কথা কাটাকাটি আর ঝগড়া করে সারাটা রাত পার করে দিলাম। একই তো বিয়ের এমন ভারী সাজ, তার উপর সারাদিনের ভিড়ভাট্টার মধ্যে ক্লান্ত শরীরটা। রাতে ঘুমেও পড়তে পারলাম না। সকাল হতে না হতে লাগেজটা গুছিয়ে নিলাম। রুমের দরজা খুলতে চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু হয়ে গেল। আমাকে দেখে 2-3টা মেয়ে ছুটে এসলো আর আমায় জড়িয়ে ধরে বলল, কাকিমা তুমি খুব মিষ্টি দেখতে। দেখলে মনে হয় তোমার বয়স এখনও সেই 18-19। ওদের কথা শুনে নিজের ভেতরে একটা ভাব আসলো। ঠোঁটে হাসি ফুটিয়ে বললাম, এই কথাটা তোমাদের কাকুমণির সামনে বলতে পারবে? কাল রাতে উনি বললেন আমি নাকি বুড়ি, দেখতে অসুন্দর। মেয়েগুলো একে অপরের দিকে তাকিয়ে বলে, মোটেও না, তোমাকে দেখতে এখনও সেই রাজকুমারীর মতো লাগে। ওদের কথা শুনতে আমার বেশ ভালো লাগছে। খুব অল্প কথা বলে অনেকটা মিশে গেছি ওদের সাথে। ব্রেকফাস্ট করতে টেবিলে বসে তাকিয়ে শুধু মানুষ গুনছি। 1 থেকে শুরু করে 21 পর্যন্ত এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ আছে কি না। বাপরে, একটা যৌথ পরিবারে যে এত মানুষ হতে পারে তা এখানে না আসলে বোঝাই হতো না। যাই হোক, বউ ভাতের অনুষ্ঠান শেষ হলে আমি চলে যাব। এই বাড়িতে আর ফিরবো না। মনে মনে বাড়ি যাওয়ার কথা ভাবতে ভাবতে খাবার মুখে দিতে যাব, এমন সময় কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এসে পেছন থেকে আমার চোখ দুটো টিপে ধরলো আর হেসে উঠে বলল, বলো তো আমি কে? আচমকা মেয়েটার আশা আর আমার চোখ টিপে ধরার ব্যাপারটা আমার অস্বস্তি বোধ হতে লাগলো। আমি মেয়েটাকে মুহূর্তে ঘুরিয়ে সামনে টেনে এনে কষিয়ে দিলাম গালে এক চড়। গালে হাত দিয়ে মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে। সকলের দৃষ্টি আমার দিকে। আমি চিৎকার করে মেয়েটাকে আঙ্গুল উঁচিয়ে শাসন করছি। মেয়েটাকে বলছে, আমি ভদ্রতা শেখুনি? তুমি কি আমাকে চেনো? কি মনে করে আমার চোখ টিপে ধরলে? পেছন থেকে এসে বেয়াদব মেয়ে, দেখছো না আমি খেতে বসেছি? কথাগুলো বলে মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে খেতে বসলাম। সকলের দৃষ্টি আমার দিকে, কেউ খাচ্ছে না। আমি খাওয়া শেষ করে উঠে নিজের রুমে এলাম। বিছানায় এসে বসতেই দেখলাম উনি ওয়াশরুম থেকে বেরোচ্ছে আর ওই বাচ্চা মেয়েটা দরজার কাছে এসে পাউরুটি হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে ওনার চোখে মুখে হাসি ফুটে উঠল। উনি ইশারায় মেয়েটাকে হাত বাড়িয়ে কাছে রাখলেন। মেয়েটা ছুটে আসতে কোলে তুলে নিলেন উনি। হাসানোর চেষ্টা করে বললেন মেয়েটাকে, আজ কি আমার পরীটা স্কুলে যাবে? মেয়েটা হালকা ডানে বাঁয়ে মাথা নাড়িয়ে মুখ ফুলিয়ে বললেন না। উনি মেয়েটার মতোই মুখ ফুলে জানতে চাইলেন না কেন? মেয়েটা নিশ্চুপ হয়ে রইল, কোনো উত্তর দিলেন না। উনি মেয়েটাকে এনে আমার সামনে দাঁড় করিয়ে হেসে উঠে বললেন, আদিবা, এটা আমার মেয়ে। আমি ভুরু কুঁচকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা চোখ মুখ ছোট করে নিচু দৃষ্টিতে দাঁত দিয়ে পাউরুটি কামড়াচ্ছে। আমি হাত ধরে মেয়েটাকে নিজের কাছে টেনে আনলাম। মেয়েটা ভয়ে কেঁপে উঠল। হাত ছেড়ে দিয়ে মুখে কথা বললাম, জানতে চাইলাম আমি, তোমার নাম কি? মেয়েটা ভয়ার্থক কণ্ঠে ঠোঁট ছোট করে উত্তর দিল, তুলি।
বেশ, নামটা ভালো তো। তুলি, সম্পর্কের দিক থেকে তো আমি তোমার মা, তাই না? একটা কথা বলো, তোমার মধ্যে কী কী বদ অভ্যাস আছে? আমার কথার কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে রইল মেয়েটা। আমি একটা ধমক দিয়ে বললাম, চুপ করে আছো কেন বলো? চোখ ঘুরিয়ে ওনার দিকে নিয়ে বললাম আমি, আপনার মেয়ে খুব মিষ্টি দেখতে, অনেক আদর দিয়ে ফেলেছেন ওকে। আমিও একটা সময় ছোট ছিলাম, যখন বাবা মায়ের অনেক আদর পেয়েছি, যার জন্য যা চেয়েছি তাই দিয়েছে আমার বাবা মা। কখনো কারো তোয়াক্কা করিনি, আর আজ প্রথমবার আমার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা হচ্ছে। কেন? কারণ ঠিক সময়তে আমি বাবা মায়ের কথাকে গুরুত্ব দিইনি। আপনি কিন্তু বাবা হয়ে সে একই ভুলটা করছেন। এত আদর দিয়ে না, আদরে বাদর তৈরি হবে আপনার মেয়ে। মেয়েকে একটু শাসনে রাখুন, দেখবেন মানুষ তৈরি হবে। মানে? আপনার কথা আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। আচ্ছা বাদ দেন, আপনি অফিসে যাচ্ছিলেন না? নিশ্চিন্তে অফিসে যান, আমি আপনার মেয়েকে দেখব। দেখুন, আমি জানি আপনার প্রচণ্ড রাগ, আপনি অন্যরকম, কিন্তু আমার মেয়ের সাথে একদম খারাপ বিহেভ করবেন না প্লিজ। বড্ড ভালো জানে আমার মেয়ে আপনাকে। ওর নজরে নিজেকে খারাপ করবেন না, অনুরোধ রইল। আর যদি বলেন কাল রাতের কথা, আপনার বিহেভ দেখে আমার জেদ উঠে গিয়েছিল, তার জন্য আপনার সাথে ওভাবে কথা বলেছি। আমি অফিসে যাচ্ছি, প্লিজ আমার মেয়েটাকে কষ্ট দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যান। উনি চলে গেলে মেয়েটাকে এক ধমক দিয়ে কাছে ডাকলাম। মেয়েটা এক পা দু পা করে কাছে আসলে টেনে বিছানায় বসালাম। আমার লাগেজ খুলে যত রকমের মেকআপ কসমেটিক আছে দেখালাম। তারপর বললাম, সাজবে? মেয়েটা মাথা ঝাঁকিয়ে না অর্থ বোঝালো। দিলাম এক ধমক। তারপর মেয়েটা মাথা কাত করে হ্যাঁ অর্থ বোঝালো। আমি খুব সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিলাম। সাথে বললাম, চেহারা সৌন্দর্য ধরে রাখতে গেলে নিয়মিত মুখ ফেসিয়াল করতে হয়, আর শরীরের সৌন্দর্যের জন্য ডায়েট। আচ্ছা, তোমার ফেভারিট হিরোইনকে, যার অ্যাক্টিং তোমার ভালো লাগে? মেয়েটা থুতনিতে আঙুল দিয়ে একটু চিন্তা করে বলে, দীপিকা। গুড। দীপিকার মতো হতে চাও? দাঁড়াও, তোমাকে একটা চার্ট তৈরি করে দিই। সেই চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া করবা। তুমি তো বাচ্চা মেয়ে, সকালে শুধু চিপস খাবা, দুপুরে পাউরুটি, আর রাতে একটা আইসক্রিম। ঠিক আছে? একদম দীপিকা হয়ে যাবে। আর শোনো, আমি যে এই চার্টটা করে দিয়েছি তোমাকে, সেটা কাউকে বলবে না, তোমার বাবাকেও না। মেয়েটা আহ্লাদি স্বরে বলল, এই শীতে আইসক্রিম বাবাই খেতে দেবে না? আরে দেবে দিবি, তোমার বাবা তো তোমাকে খুব ভালোবাসে। কত মিষ্টি একটা মেয়ে। যদি না দেয়, বুঝবা তোমাকে বাবাই ভালোই বাসে না। আর ঠান্ডা লাগলে, বোঝাতে আসলে ঘাড়ে উঠে বায়না করবে, কেমন? আচ্ছা। মেয়েটা কথা মতো দুপুরে একটা পাউরুটি খেলো, রাতে বায়না ধরলো ওনার কাছে আইসক্রিম খাবে। প্রথমে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলেন উনি, তারপর যখন কিছুতেই বোঝাতে পারলেন না, তখন কুয়াশায় ঘেরা রাতে ছুটলো মেয়েকে নিয়ে আইসক্রিম আনতে। ঘন্টা দুই পরে ফিরলেন উনি। মেয়েটা পায়ে আর ওনার হাতে ব্যান্ডেজ করা মনে হচ্ছে। ওনার এক হাতে আইসক্রিম আর অন্য হাতে ব্যান্ডেজ। বাড়ির সকলে মিলে ঘিরে ধরলেন দুজনকে। ওদের কাছে যাওয়ার কোনো উপায় নেই আমার। তবুও ভিড় ঠেলে সামনে আসলে মেয়েটা আইসক্রিম আমার হাতে তুলে দিল আর বলল, হতে চাই না আমি দীপিকা। এই আইসক্রিম খাওয়ার জন্য আজ এমন হলো। এত বায়না করলাম যে বন্ধ দোকান খোলাতে আমার বাবা দোকানের বাড়িতে গিয়ে জাগিয়ে এনে আইসক্রিম কিলো। তারপর রাস্তায় ওই পচা আঙ্কেলগুলো আমার বাবাকে ভয় দেখালো। আমার মাম্মামের দেওয়া লকেটটা নিয়ে গেল। তুলি, কি বলছো এসব? হ্যাঁ নতুন মা, এই আইসক্রিমটার জন্য হয়েছে। আর খেতে চাই না এই আইসক্রিম কখনো। এটার জন্য এমন হয়েছে। পচা আঙ্কেলগুলো চাকু দিয়ে বাবাইয়ের হাতে আর আমার পায়ে আঁচড় দিয়েছে। আমার জন্মদিনে মাম্মামের দেওয়া লকেটটাও নিয়ে গেছে। আমি কিছু বলবো, উনি আমাকে কিচ্ছু বলতে দিলেন না। উঠে এসে হাত ধরে টেনে রুমে নিয়ে আসলেন। আমার লাগেজটা উঠিয়ে হাতে ধরিয়ে দিয়ে বলেন, এই মুহূর্তে বেরিয়ে যাবেন আমার বাড়ি থেকে। আমার মেয়ের জন্য আপনাকে আমি বিয়ে করে এনেছিলাম, আর আপনি আমার মেয়ের সাথে এমনটা করতে পারলেন? দীপিকা বানাতে চান, তাই না? আপনি কখনো মা হতে পারবেন না। এখন আপনার বাবার বাড়িতে রেখে আসবো আপনাকে, আসুন। আমার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসালেন উনি। ড্রাইভিং করতে করতে রাগী দৃষ্টিতে বারবার তাকাচ্ছেন। আর আমি শক্ত গলায় বললাম, ডিভোর্স পেপার পাঠিয়ে দিন। আমার কথাটা শুনে উনি গাড়ি থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থেকে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন। গাড়িটা আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে নেমে ঘুরে এসে আমার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালেন। মেইন ডোরের দরজা খোলা ছিল, ভেতরে সবগুলো লাইট বন্ধ। বাবার রুমে এসে দাঁড়ালে খেয়াল করলাম বাবা ঘুম। আমাকে দূরে রেখে উনি বাবার কাছে গেলেন। বাবাকে ডাকলেন না, বাবাও উঠলেন না। মাথার কাছে একটা চিঠি লেখা দেখতে পেয়ে ওঠালেন উনি। আমার সামনে এসে চিঠিটা পড়তে শুরু করলেন। আদিবা, মা, আমি জানি যতদিন আমি বেঁচে থাকবো তুই তোর বিবাহিত জীবনে সুখী হতে পারবি না। তোকে আমি চিনি, কিছু একটা করে চলে আসবে আমার কাছে, তাই আমি চলে যাচ্ছি। তুই তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। চিঠিটা পড়া শেষ করে, ভালো থাকো আদিবা কথাটা বলে হুড়মুড় করে চলে গেলেন উনি। রাত এখন
1:30টার কাছাকাছি সময়। বাবা নেই, এটা যেন আমার বিশ্বাস হচ্ছে না। তাকিয়ে দেখতে পেলাম বাবার হাতে মুঠোয় ঘুমের ওষুধের শিশিটা। একদম স্তব্ধ হয়ে রইলাম আমি। যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমার ভয়ও হচ্ছে, কারণ এই মুহূর্তে আমার সামনে বাবার লাশ। এত রাতে আমি কি করব, কাকে ডাকবো? কখনো তো কারোর সাথে মিশিনি, কোনো প্রতিবেশীর সাথেও তেমন কথা বলিনি। কোথায় যাব, কি করবো, এসব ভাবতে ভাবতে বাবার দিকে অগ্রসর হলাম। বাবার কাছে এসে বসে বসে হাত থেকে ঘুমের ওষুধের শিশি ছাড়াতে চাইলাম। বাবার হাতে আমার হাতে ছোঁয়া পড়তে দেখতে পেলাম বাবা ঘুরে তাকিয়েছে আমার দিকে। আমি এক চিৎকার দিয়ে উঠে দাঁড়াতে কারোর সাথে ধাক্কা খেলাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম উনি দাঁড়িয়ে আছেন, আর বাবা উঠে বসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি চিৎকার জুড়ে খিচে চোখ বন্ধ করে বললাম, ভূত ভূত ভূত। উনি আমার মুখটা টিপে ধরলেন। আমি থামলে বাবা আর উনি হাসতে শুরু করে দিলেন। বাবা হাসতে হাসতে বিছানা ছেড়ে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে বলেন, কি কেমন লাগে? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। বাবা আমার মাথায় হাত রেখে বলেন, আমি না থাকলে কেমন লাগবে তোর সেটা বোঝালাম। বিয়ে ভাঙার জন্য একটা ছোট্ট মেয়েকে কষ্ট দিলি তুই। সারাটা দিন মেয়েটাকে ক্ষুধা লাগলেও খায়নি, কেন জানিস? তুই খুশি হবি তার জন্য, তোর খুশির জন্য, তোর একটু মন পাওয়ার জন্য এমন করেছে মেয়েটা। তোর কথা রাখতে। বাচ্চারা ফেরেস্তার মতো হয় মা, ওদের কষ্ট দিস না, একটু মা হবার চেষ্টা কর। তার মানে সবটা তোমাদের সাজানো নাটক ছিল? পাশ থেকে উনি বললেন, হ্যাঁ নাটক। বিয়ে কি খেলা পেয়েছেন আপনি? ইচ্ছে হলো বিয়ে করলেন আর দুদিন পরে ডিভোর্স দিয়ে দিলেন। আমি আপনার মতো নই, তাই এটা আমার সাথে যায় না। আমার মেয়ে আপনাকে মা হিসাবে চেয়েছে, আর যেহেতু আমাদের বিয়েটা হয়েছে সেহেতু আপনি আর মা। এটা আপনি যত দ্রুত সম্ভব মেনে নিতে শিখুন। আপনার কাছে আমি গেয়েও খেদ যেমনই হই না কেন, আমি আপনার স্বামী। আপনার কি মনে হয় বিয়ে করে আমাকে আপনি দয়া করছেন? এতই যদি সুন্দরী হন তাহলে এতদিন কেন বিয়ে করেনি? আজ আপনি আমার স্ত্রী, সেটা মানেন আর না মানেন, সত্য কখনো মিথ্যে হয়ে যাবে না। একটা কথা মনে রাখবেন, আপনার বিয়ে আমার সাথে হয়েছে মানে স্রষ্টার নির্দেশ রয়েছে। স্রষ্টা চেয়েছে আপনি আমার স্ত্রী হন, তাই হয়েছেন। আপনার নিয়তিতে লেখা ছিল আমার স্ত্রী হবেন, এজন্য আপনার বিয়ে হয়নি এতদিন। এখন আমার সংসার, আমার মেয়ে, সব কিছু আপনাকে নিজের ভেবে দেখতে হবে। আর কি যেন বলেন, ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়ার কথা? কখনো পাঠাবো না, কারণ সম্পর্ক বিচ্ছেদ আমি পছন্দ করি না, নিজের সাথে তো মোটেও না। কথাগুলো একদমই বলে নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালেন উনি। হালকা ঘাড় ঘুরিয়ে এক পাশ হয়ে আমাকে বললেন, আপনি কি যাবেন নাকি আপনাকে উঠিয়ে কোলে করে নিয়ে যাব আমি? আমি মাথাটা উপর নিচ নাড়িয়ে হাতের ইশারায় চলুন বলে এগোলাম সামনে। উনি এসে আমার হাতটা ধরে বসলেন। আমি কৌতূহল নিয়ে ওনার দিকে তাকাতে উনি বললেন, স্বামী হই আমি আপনার, এখন বলবো না আপনার হাত ধরার অধিকার আমার নেই। আমি চুপ করে আছি। উনি আমার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসলেন। গাড়ি চলছে। উনি ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে আমার দিকে চোখে চোখ নিয়ে বললেন, এবার আর কখনো যদি আপনাকে আমার বাড়িতে গিয়ে চালাকি করতে দেখেছি, তা বেঁধে ইচ্ছে মতো পিটুনি দেবো আপনাকে। কি বললেন আপনি? অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনছি, আমার গায়ে হাত তুলবেন আপনি? এতই যদি স্বামীর অধিকার ফলাতে চান, তাহলে স্ত্রীর গায়ে হাত তোলার কথা ভাবেন কি করে? আপনাকে সোজা রাস্তায় আনতে যা করতে হয় আমি তাই করব। হয়েছে হয়েছে, আপনি মানুষ না, বুঝলেন? আপনি একটা আস্ত জঙ্গলি। এখন চোখটা একটু সামনের দিকে রেখে ড্রাইভ করুন। আপনার অসাবধানতার জন্য আমি অকালে মরতে চাই না। কিছুক্ষণ চুপ থেকে গাড়িটা যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখন বললেন উনি, দেখুন, আমার বাড়িতে 23 জন মেম্বার, প্রত্যেকে আমরা মিলেমিশে থাকি। এমন কিছু করবেন না যেন আমার পরিবারে ফাটল ধরে। কি বলতে চান আপনি? আপনার বাড়িতে গিয়ে আমি একজনের সাথে অন্যজনের ফাটল ধরবো? তাহলে নিচ্ছেন কেন আমাকে? এখনই নামিয়ে দিয়ে যান, আমি বাবার কাছে চলে যাই। উনি নিশ্চুপ হয়ে রইলেন। গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়ালে আমি নামলে ছুটে এসে বাচ্চা মেয়েটা আমাকে জড়িয়ে ধরল। আমাকে নিচু হতে বলে গালে একটা চুমু দিয়ে বলল, আমি জানতাম তুমি ঠিক চলে আসবে নতুন মা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি হাউ হয়ে আছি। এত কিছু করার পর মেয়েটা আমাকে এত ভালোবাসে, অথচ সকালে মেয়েটার গালে চড় মারলাম। আমি দেখতে পেলাম গালটা এখনও লাল হয়ে আছে। নিজের অজান্তে আমার হাতটা মেয়েটার গালের উপরে চলে গেল। আলতো করে হাত বুলিয়ে আমি একটা চুমু এঁকে দিলাম মেয়েটার গালে। পেছন থেকে উনি বললেন, এটা আপনার নতুন কোনো চাল নয় তো? কথাটা শুনে আমি উঠে দাঁড়ালাম। শুধু একটা কথা বলে হুড়মুড়িয়ে রুমে চলে আসলাম আমি। কোনো কিছুর জন্য আমি চাল দেই না, যেটা আমার মন চায় আমি সেটাই করি। কথাটা বলে রুমে এসে আলো বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ পর আলো দেখতে পেয়ে রাগী দৃষ্টিতে ঘুরে তাকালাম আমি। তারপর যেটা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। এটা কাকে দেখছি আমি আমার সামনে? আমি আস্তে করে উঠে দাঁড়াতে উনি চোখে নিজের চশমাটা লাগিয়ে নিলেন। কিছু বলার ভাষা নেই আমার, একদম স্তব্ধ হয়ে আছি আমি। উনি বলতে শুরু করলেন, ভার্সিটির প্রথম দিকে কিছু সিনিয়র ভাইদের পাল্লায় পড়ে একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করছিলাম। যদিও মেয়েটা সেদিন চড় মেরেছিল আমাকে, কিন্তু পরের দিন সবটা জানতে পেরে মেয়েটা
নিজে আমাকে সরি বলতে এসেছিল, এমনকি আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমরা একই ক্লাসে একই ডিপার্টমেন্টে পড়তাম। কখনো ভাবিনি তাকে ভালোবেসে যাব। বুঝতে পারছিলাম না কিভাবে ভালোবাসার কথাটা বলবো। তারপর একদিন সে নিজেই এসে বলল আমাকে ভালোবাসি। আমি অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ হাতের মুঠোয় পেয়ে গেছি আমি। কিন্তু আমার জন্মদিনের দিন কেক কাটার পর আসলে সামনে সে আমার মুখে বিশ্রীভাবে কেক লাগিয়ে দিয়ে বলে আয়নায় নিজের মুখ দেখতে তার মতো সুন্দরী মেয়ের যোগ্য নাকি আমি নই। টাইম পাস করতে সে আমার ভালোবাসা নিয়ে খেলছে। তাকে অনেক বোঝার চেষ্টা করছিলাম, সে বোঝেনি। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছিল আমার। তবুও ভালোবাসি তো পারিনি। চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার। আমি অনেক কেঁদেছি আদিবা। 4টা বছর একই ভার্সিটিতে পড়েছি আমরা। অনেক অপমান করতো সে আমাকে। আমি তাকে বোঝাতাম সে ভুল করছে, আর সেটাকে নাটক বলে আমাকে সকলের সামনে সে অপমান করতো। রোজ রাতে তার কথা ভেবে আমার বিছানার বালিশ ভিজত আদিবা। আমার ভালোবাসা নাটক ছিল। এত কিছুর পরে স্রষ্টার কাছে চাইতাম সে যেমন করে হোক আমি তাকে পাই। জব পাবার সাথে বাবা মায়ের কথায় বিয়ে করে নিই। আমি চাইনি বাবা মাকে কষ্ট দিতে। আমার বউকে অনেক ভালোবেসেছিল আমায়, কিন্তু আমি কখনো তাকে ভালোবাসতে পারিনি। আমার মনে যে প্রথম প্রেম ছিল, বিয়ের 15 বছর পর আমি আমার বউয়ের কান্না শুনতে পাইনি। আর সেদিন বুঝতে পারি আমি তাকে ভালোবেসেছি। ঠিক যেমন আমার প্রার্থনায় অন্য কেউ ছিল, তেমনই আমার স্ত্রীর প্রার্থনায় আমি ছিলাম। তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আর আমাদের ভালোবাসার ফসল আমার মেয়ে তুলি। তুলি জন্ম নেওয়ার সাথে ওর মা মারা যায়। আমি আবার একা হয়ে যাই। বাবা মায়ের কথায় আর তুলির জেদে এই বিয়েটা করতে রাজি আমি। কিন্তু আমি জানতাম না সেই মেয়েটাই সাথে আমার বিয়ে হবে। তুলির বাবা মা মারা যাওয়ার পর থেকে নিজের যত্নই নেওয়া ভুলে গেছি আমি। বয়সের ছাপ পড়তে শুরু করেছে শরীরে। আস্তে করে নাম নিয়ে ছোট্ট করে বললাম আমি, আবির। সরি আবির। আমাকে বলতে দাও আদিবা, মেয়েটাকে আমি এখনও ভালোবাসি। ও যেমনই হোক এখন তো আমার স্ত্রী। আমি তোমাকে ভালোবেসেছিলাম আবির। তোমাকে ভালোবেসে আমি আমার পুরোটা যৌবন শেষ করে দিয়েছি, কিন্তু বিয়ে করিনি। এই তাকিয়ে দেখো, আমার সেই রূপ সেই যৌবন এখনও কিছুই নেই। মাথায় চুল পাকতে শুরু করছে, তুমি বিয়ে করছো, একটা সন্তান আছে। আর আমি অপেক্ষা করতে করতে আজ আমার এই অবস্থা। সকলের কাছে আমি অহংকারী, কিন্তু সময়ের কাছে আমি বড় ক্লান্ত আবির। অভিনয় করেছি আমি বাবা মায়ের সাথে, গোটা পৃথিবীর কাছে খুঁজেছি আমি তোমাকে অনেক, কোথাও পাইনি। কাউকে বলতে পারিনি তোমাকে কষ্ট দিতে দিতে কীভাবে যে তোমার প্রতি মায়া তৈরি হলো মনের মধ্যে, তা বুঝতেই পারলাম না। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে আমি, পাগলের মতো সবখানে খুঁজেছিলাম। বেশি খারাপ আমার তখনই লাগতো যখন তোমাকে করা অপমানগুলো মনে পড়তো। তবু আমার প্রার্থনায় থাকতে তুমি যেখানেই থাকো সুখে হও। তোমার বিয়ে হোক, আমাকে ভুলে যাও তুমি। আমি তোমার জন্য প্রাপ্য নেই। বিশ্বাস হচ্ছে না আমার কথা? হবে কি করে? এতটা অন্যায় করছি আমি তোমার সাথে, তারপরও তো আমাকে ক্ষমা না করার কথা। ঠিক আছে, কাল সকাল হলে আমি বাবার কাছে চলে যাব। তুমি খুব ভালো। এত ভালো একজন মানুষের স্ত্রী হবার যোগ্য নই আমি। বাকি জীবনটা দূর থেকে তোমাকে ভালোবেসে কাটিয়ে দেব। তবে আমার দুঃখ একটাই, যাকে এতটা ভালোবাসলাম, যার জন্য এতগুলো বছর ধরে অপেক্ষা করলাম, তাকে ফিরে পাবো না যেন, সে আজ আমার স্বামী। মাথায় পাগড়ি, চোখের চশমার পিছনে লুকিয়ে থাকা মানুষটা যে সেই মানুষটা হবে আমি বুঝতেই পারিনি। আজ আমি চাইলে হয়তো এই মানুষটা আমাকে ক্ষমা করবে না, আমাকে একটুও ভালোবাসবে না। চুপ করো আদিবা, আমাকে আর দুর্বল করে দিও না। কষ্ট হচ্ছে আমার এই কথাগুলো শুনে। তুমি আবারও অভিনয় করছো, তাই না? এমন কেন তুমি? কাউকে কষ্ট দিয়ে তুমি কিভাবে সুখে হও? আমার কথা তোমার কাছে অভিনয় লাগছে? আমার কষ্ট তোমাকে আঘাত করছে না? কই, আমি তো তোমার কষ্টগুলো অনুভব করি আবির। তুমি কি বুঝতে পারছো না? আজ আমি সত্যি বলছি, তোমাকে ভালোবাসি তোমাকে। 4টা বছর তোমাকে আমি ভালোবাসার মানে বুঝেছি। কখনো বুঝেছো তুমি? শেষ দিনটা পর্যন্ত তুমি আমায় অপমান আর কষ্ট দিয়েছো। আর আজ আমার ছোট্ট মেয়েটা আছে, তোমাকে নিজের মা মনে করে ওকে একটু ভালোবাসা দিও। যদি কখনো আমাকে ভালোবাসো, এটা সত্যি তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন। কারণ আজও ঠিক আগের মতোই ভালোবাসি তোমায় আমি। কিন্তু তুমি বাসো না। তোমার ভেতরে শুধু অভিনয় আছে। আবারও চলে যেতে চাও, তাই না? এই জন্য এসব করছো। হ্যাঁ, চলেই যাব। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে চলেই যাব। তবে একা যাব না, তোমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আমি আর তোমার জন্য একাকিত্ব জীবন কাটাতে পারবো না আদিবা। এইবার তুমি চুপ করো। তুলির নাম ধরে কয়েকটা ডাক দিলাম আমি। তুলি, তুলি, কোথায় তুমি? তুলি আমার ডাক শোনা মাত্র ছুটে এলো। ওকে কোলে তুলে নিয়ে বললাম, আচ্ছা তুলি, আমি কি খুব খারাপ?
তুলি একটু চুপ থেকে ভেবে বলল, না তো নতুন মা, তোমাকে কি কেউ খারাপ বলেছে? যে বলেছে সে হয়তো জানে না তুমি কত ভালো, তাই বলেছে। তুলি, তোমার বাবাই মনে করে আমি খুব খারাপ, খুব পচা। না না নতুন মা, তুমি অনেক ভালো। আমার এখানে ভালো লাগছে না, বাবার কাছে গিয়ে কিছুদিন থাকবো, তুমি কি আমার সাথে যাবে? তুলি কিছুক্ষণ ভেবে বলল, বাবাই যাবে আমাদের সাথে? না, তোমার বাবাই কত বিজি মানুষ, আমাদের জন্য সময় নেই। যাও, তোমার সুন্দর সুন্দর জামাগুলো নিয়ে এসে পড়ো, আমি গুছিয়ে দেই, ঠিক আছে? তুলি চলে গেল। আবির আমাকে নাম ধরে ডাকলো, আদিবা। আমি আবিরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর ডেকো না আমাকে কখনো আবির, আমি তুলির রুমে যাচ্ছি, ওখানেই ঘুমিয়ে পড়বো। আর যদি কখনো আমাকে বিশ্বাস হয় তখনই কাছে এসো, তুলিকে আমার সাথে নিয়ে যাব কাল। মেয়ে নাও না তোমার, ওর টানে তুমি আমার বাড়ি যাবে আর ওকে দেখে আসবে। আমি চলে আসতে যাব, আবির আমার হাতটা ঘুরিয়ে ধরে উঠে বলো, তুমি কি করে ভাবলে আমার মেয়েকে নিয়ে তোমায় যেতে দেব? কথাটা বলে আবির আমার হাতটা ছেড়ে দিল। তখন আমি বললো, ও দেবে না তাই না? কি করবে বলো? আমার তো বাবা ছাড়া কেউ নেই, বাবার কিছু হলে কাকে নিয়ে থাকবো আমি? তোমার পরিবারে এত মানুষ, তুমি কি পারবে না সবাইকে নিয়ে থাকতে? তুলিকে আমায় দাও না আবির। না, ঠিক আছে ঘুমাও। তুমি কোথায় যাচ্ছ? তুলির রুমে। তুলির রুমে যাওয়ার সময় আমি নিজের লাগেজটা সাথে করে নিয়ে আসলাম। আবিরকে বলে আসলাম কাল সকালে সত্যিই আমি চলে যাব। এদিকে আজ রাতে ঘুমিয়ে আসছি না একদম। অত শত না ভেবে দুটো ঘুমের ওষুধ খেয়ে তুলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো আমার, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ উল্টিয়ে দেখতে পেলাম বাবা আমার মাথার কাছে খুব রাগী দৃষ্টিতে বসে আছেন। আর আবিরও, ও আমার থেকে খানিকটা দূরে। আমি উঠে বসে কিছু বলতে যাব, বাবা আমাকে বলে উঠলো, আমারই ভুল, তোর ভালো করতে গিয়ে একটা পরিবারকে তোর মতো একটা বদমেজাজি মেয়েকে সর্পে দিয়েছি। নিজের ভালো কখনোই তুই বুঝবি না। কথাটা বলে মুখ ফিরিয়ে নিলেন আমার দিক থেকে। আবির আমার পাশে বসে ছল ছল চোখে বলল, কাল রাতে তোমার কথাগুলো শুনে আর একটা বার তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি এখনও সেই নোংরা খেলাটাই খেললে। এইভাবে আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? তুমি জানো তোমাকে আমি এখনও ভালোবাসি, আর তাই আমার দুর্বল জায়গাটায় আঘাত করো বারবার যে দিচ্ছি বলে। আবিরের কথায় কোনো অর্থ বুঝতে পারলাম না আমি। আবিরের কাছে আমি জানতে চাইলাম, কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। হাসপাতালে আমি কিভাবে আসলাম আবির? আবির উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে বলল, নাটক বন্ধ করো আবির দিবা, কিছু বুঝছো না তাই না? সকালে যখন তোমার মাথার কাছে ঘুমের ওষুধের পাতাটা দেখতে পেলাম আমি, কী অবস্থা হয়েছিল আমার বুঝতে পারছিল। ভেবেছিলাম এবারে হয়তো তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, কিন্তু না, তোমাকে তো জিততে হবে। মন ভাঙার খেলা আর কত খেলবে আদিবা? হাসপাতালে না আনলে আমরা জানতেই পারতাম না তুমি দুইটা ঘুমের ওষুধ খেয়েছো, বাকি ওষুধগুলো নিশ্চয়ই ফেলে দিয়েছো। আদিবার বলা কথাগুলি শুনে এতক্ষণ বুঝলাম কি করেছি আমি, কিন্তু সামান্য একটা বিষয়কে এত বড় করে দেখার কি আছে? আবিরকে বললাম, আমি সামান্য একটা বিষয়, রাতে ঘুম না আসলে মাঝে মাঝে ওষুধ খাই আমি। কাল রাতে তোমার কথা ভেবে ঘুম হচ্ছিল না আমার, অনেক টেনশনে ছিলাম, তাই দুটো ওষুধ খেয়েছি। ভুল করেছি আমি? এটাও নাটক মনে হলো তোমার? আচ্ছা আবির, সবসময় তুমি সত্যি বলো তাই না? এত ভালোবাসা আমায়, আমি কষ্ট দিই তোমায়? তুমি কি কষ্ট দাও না আমায়? আমার এতগুলো বছরের কষ্ট সব একান্তই আমার। তুমি দেখোনি এগুলো মিথ্যা? আমার থেকে সুখী তো তুমি হয়েছো, বিয়ে করছো, একটা মেয়েও হয়েছে তোমার। আর আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে, তোমাকে ভালোবাসতে আমার মাথায় চুল পাকিয়ে ফেলছি। সকলের কাছে এখনও আমি অহংকারী, জেদি, বদমেজাজি। আর কাউকে কিছু বোঝানোর নেই আমার, তোমার যা ভাবতে হয় ভাবো। বাবাকে বললাম, তোমাকে কিছু বোঝাতে চাই না আমি, আবিরের সাথে তুমি আমাকে ভুল বুঝছো, তাই আর বললেও তোমাদের কারো কাছে যাব না আমি। কষ্ট দিয়েছো তোমরা আমাকে, এখন আবিরের মতো তুমিও বলো বাবা এটা আমার নাটক। কাউকে আর কিছু বলার প্রয়োজন মনে করি না আমি, যতটুকু বোঝানোর বলা তা হয়ে গেছে। উঠে দাঁড়ালাম আমি, দুজনকে একটিবার ভালোভাবে দেখে নিয়ে হাসপাতাল থেকে মুহূর্তে ছুটে বেরিয়ে এসলাম। আর তাকালাম না পিছনে ঘুরে। হাসপাতালের সামনে তুলিকে দেখতে পেলাম আবিরের 3 ভাতিজের সাথে আইসক্রিম খাচ্ছে। আমাকে দেখে কাছে এসে বলে, আইসক্রিম খাবে নতুন মা? আমি হালকা মাথা ঝাঁকিয়ে কেঁদে উঠলাম। নিচু হয়ে একবার তুলিকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে গালটা ধরে বললাম, আমি কি খুব খারাপ তুলি? এত জঘন্য আর বদমেজাজি যে আমাকে বিশ্বাস করা যায় না। তুলিও আর আইসক্রিম ভেজা ঠান্ডা হাতে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না নতুন মা, তুমি অনেক ভালো। পেছন থেকে আবিরের কণ্ঠ শুনতে পেয়ে তুলিকে ছেড়ে দিলাম। আবির আমার হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। আমাকে কিছু বলতে যাবে, আমি ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, একদম ছোবে না আমাকে, ভালোবাসিনি আমাকে কখনো, সত্যিকারে ভালো আমি বেসেছি তোমাকে। বিয়ে কেন করলে আমাকে তুমি আবির? বেশ ভালোই তো ছিলাম,
দূর থেকে যতটা না কষ্ট পেয়েছি তোমাকে ভেবে, কাছে এসে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়েছো আমাকে তুমি। নিজেকে খুব মহান মনে করো, তাই না? হ্যাঁ, আমি খারাপ, তাই খারাপ হয়ে থাকি। আসল কথা কি সেটা জানি, তুমি আর আমাকে ভালোবাসো না। তুলির জন্য আমাকে তোমার প্রয়োজন, তুলি ভালোবাসে আমায়। আদিবা, চুপ করো আবির, আর কিছু বলো না। কাল রাত থেকে অনেক কষ্ট দিচ্ছ আমায় তুমি। আমার কথা শেষ হতে না থাকে আচমকা আবির আমার মাথাটা জাপটে ধরে নিজের বুকে নিল। আমি নিথর হয়ে আছি, দু চোখ বেয়ে পানি পড়ছে। কোনো কথা বলতে পারছি না, আবিরকে স্পর্শ করছি না। আমাকে ছেড়ে দিতেই আমি নিজের মুখটা ঘুরিয়ে নিলাম। আবির আমার থুতনি ধরে নিজের দিকে মুখটা ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, সরি। কিসের জন্য? তোমাকে কষ্ট দেওয়ার জন্য, ভুল বোঝার জন্য। আমি আবিরের শার্টের কলারে হাতের আঙুল পেঁচিয়ে টেনে ধরে বললাম, আমাকে বিশ্বাস করো না, ভালোবাসো না সেই আগের মতো? আবির হালকা মাথা নাড়িয়ে বলল, বাসবো, একটা সুযোগ দেওয়া আমাকে, দেব। বলে আবিরকে জড়িয়ে ধরলাম। আর এই মুহূর্ত থেকে আবির, আবিরের মেয়ে আর ওর এত বড় সংসারে সব হয়ে গেল। সত্যি নিয়তি আজ আমার সাথে, তাই আবারও একবার সুযোগ পেয়েছি। নিয়তি না থাকলে দুজন ভালোবাসার মানুষ এত বছর পর মিলতে পারতো না। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, সকল ভেদে ফিরে আসে। আল্লাহ হাফেজ। সমাপ্ত। নিয়তির সংসার, সত্য ঘটনা অবলম্বন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।